এই বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। নিজেদের মনের ক্ষোভ বিক্ষোভ সবকিছু এখানে প্রকাশ করার চেষ্টা করেছেন। এইটা হচ্ছে বাংলাদেশের মধ্যে বর্তমানে যে অবস্থাটা চলছে সে অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ, বিক্ষোভ, ক্ষোভ, যন্ত্রণা, ঘৃণা। আমরা ছোটবেলায় কবিতার বইয়ে পড়েছি, ছোট্ট ছোট্ট বালুকণা, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আজকের এই সমাবেশ কত ছোট কত বড় সেটা কোনো বড় প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আমাদের হৃদয়ের মধ্যে যে তোলপাড়, আমাদের অন্তরের মধ্যে যে ঘৃণা, আমাদের বিবেকের মধ্যে যে দ্রোহ, এই সব কিছু একত্রিত হয়ে এই সরকারকে আতঙ্কের মধ্যে ঠেলে দিতে পেরেছি, ভয়ের মধ্যে ঠেলে দিতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের আপাতত বিজয়। আপনি দেখেন কথাবার্তা কত এলোমেলো অসংলগ্ন হয়ে গেছে। আওয়ামী লীগের এক মন্ত্রী তাকে আর এক মন্ত্রী বলে যে এইটা হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ বেয়াদব। বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী কি নাম, কি নাম? এই তো দেখছেন, বলা লাগে না, সবার মুখস্থ। এটার নাম হলো হাসান মাহমুদ। আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন বেগম সাজেদা চৌধুরী, অত্যন্ত বর্ষিয়ান আওয়ামী লীগের নেতা। তিনি এর চেয়ে বড় একটা জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন হাসান মাহমুদ হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ বেয়াদব। আমাদের আর বলার দরকার আছে? বলেন। একটু আগে ফয়সাল আমিন ভাই বক্তব্য দিয়েছেন, মুসলমানদের কথা বলেছেন। মুসলমানদের অবস্থাটা 12টা বাজিয়ে দিয়েছে এই সরকারেরই মন্ত্রী। আর একজন মন্ত্রী, তার নাম জাহাঙ্গীর কবির নানক। মনে আছে কিনা আপনাদের? ঈদের জামাতের আগে সাংবাদিকদের সামনে তিনি বলছেন আগামীকালকে পবিত্র ঈদুল আজহার নামাজে জানাজা। মনে আছে না আপনাদের? পাশ থেকে সচিব আবু আলম শহীদ খান বললেন স্যার আপনি তো ভুল বলছেন। আবার বলল আগামীকালকে ঈদুল ফিতরের নামাজে জানাজা। তখন আবু আলম শহীদ খান আবার বললেন স্যার আবার ভুল বললেন। তখন ঠিক করে বললেন আগামীকালকে ঈদের জামাত। এই হলো এদের মুসলিমিয়তের নমুনা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা বক্তব্য দিয়েছেন এই সরকারের আমলে কোন ধর্মের মানুষ নিরাপদ না, এটা প্রমাণিত হয়েছে। যার প্রমাণ গাইবান্ধার সাঁওতাল পল্লীতে হামলা, আগুন জ্বালিয়ে দেওয়া, আজ পর্যন্ত সেই মামলার অপরাধীদের বিচার হয় নাই। টেকনাফের রামুতে, কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দিরে হামলা, আজ পর্যন্ত সেটার বিচার হয় নাই। নানিয়ারচরে খ্রিস্টানদের গির্জায় হামলা, আজ পর্যন্ত সেটার বিচার হয় নাই। রমনার বটমূলে সঙ্গীত শিল্পীদের আসরে হামলা, আজ পর্যন্ত সেটার বিচার হয় নাই। মিরপুরের কালশিতে মুসলিমদের পল্লীতে আগুন লাগিয়ে 9টি জীবন্ত প্রাণকে কয়লায় পরিণত করা হয়েছিল, সেটার আজ পর্যন্ত বিচার হয় নাই। তাহলে কি হলো নাসিরনগরে, ব্রাহ্মণবাড়িয়া একই ঘটনা সেখানে ঘটেছে। শোলাকিয়ায় মুসলিমদের ঈদের জামাতে সেখানে মানুষকে হত্যা করা হয়েছে, বিচার হয় নাই। হোলি আর্টিজানে মানুষ হত্যা করা হয়েছে 24 জন, তার বিচার হয় নাই। রানা প্লাজা ধসে 1200 শ্রমিক একদিনে মৃত্যুবরণ করেছে, আজ পর্যন্ত বিচার হয় নাই। সাহসী সংবাদ পরিবেশন করার অপরাধে সাগর রুনি হত্যাকাণ্ড হয়েছে, 111 বার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে। উচ্চ আদালত বলেছে সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থার সঙ্গে ক্রমাগত উপহাস করা। আদালত বলেছে, আমরা বলছি না। আপনার বেনজির, বেনজির বেনজির অর্থ হচ্ছে নজিরবিহীন। বেনজির একটা বাংলা শব্দ কিন্তু না, ওটা অন্য একটা ভাষার শব্দ। বেনজিরের অর্থ হচ্ছে নজিরবিহীন। এই বেনজির পরিমাণ চুরি করছে, বেনজির অফিসাররা আবার স্টেটমেন্ট দিয়া সাংবাদিকদেরকে ধমক দিচ্ছে। বোঝেন অবস্থাটা। তারপরে কি এই বেনজির মনে আছে আপনাদের? বিএনপির আন্দোলন চলাকালীন সময় পুলিশের পবিত্র পোশাক গায়ে দিয়ে মাইকের সামনে এইভাবে দাঁড়িয়ে বলেছিল বাড়ি বাড়ি গিয়ে টকাইয়ে টকাইয়ে ধরে নিয়ে আসবো।
মনে আছে আপনাদের? বলেছিলাম মাটির নিচে থাকলে ধরে নিয়ে আসবো। পুলিশের পোশাক গায়ে ওই হারামজাদাকে বলতে চাই, আজকে তোকে টোকাইয়া টোকাইয়া ধরার জন্য মানুষ ঘুরতেছে, তোকে খুঁজে পাচ্ছে না। তুমি মাটির নিচে আছো কিনা সেটা এই সরকার জানে, বাংলাদেশের মানুষ জানে না। যদি জানতো জিয়া সৈনিকরা তোকে মাটির নিচ থেকে তুলে নিয়ে আসতো। নাটক সাজিয়েছিলেন আমরা নাকি আন্দোলন নামে মানুষ পুড়িয়ে মারছি। এই আজিজ, সেনাবাহিনী প্রধান আজিজ, তখন বিজিবির চিফ অর্থাৎ বিডিআর এর প্রধান ছিলেন তখন। আপনাদের মনে আছে চট্টগ্রাম থেকে 12, 13, 15, 20, 40টা পর্যন্ত গাড়ির সারি একত্রে হাইওয়ে থেকে আসতো, সামনে র্যাব, মাঝখানে বিডিআর বা বিজিবি, পেছনে সেনাবাহিনী। তার মধ্যে কিভাবে আগুন লাগায়, সেখানে আগুন লাগিয়ে দিয়ে বিএনপির উপর দায় চাপানো হয়েছে। হাজার হাজার কোটি টাকা ছাত্রলীগের জেলার নেতা 2000 কোটি টাকা পাচার করে। 100 কোটি টাকা এদের কাছে কোনো ব্যাপার না, 10 টাকার নোটের মতো এদের অবস্থা। সেইখানে জিয়া চ্যারিটেবল ট্রাস্টে টাকা দিয়েছে কুয়েতের আমির, জিয়াউর রহমানের নামের উপর সম্মান করে, যে এটা দিয়ে জিয়া অর্ফানেজ ট্রাস্ট গঠন করতে হবে এবং তার মাধ্যমে দরিদ্র মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। সে টাকায় সরকারের টাকা না, সেটা জিয়ার অধিকার। সেই টাকা বেগম খালেদা জিয়া এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে অ্যাকাউন্ট করে নিয়েছেন, মাত্র 2 কোটি টাকা। এখন সেই টাকার পরিমাণ 8 কোটি টাকারও বেশি। সেই মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। যে বিচারক তাকে সাজা দিয়েছেন সেই বিচারককে প্রমোশন দিয়ে হাইকোর্টের বিচারপতি করা হয়েছে। আর হাইকোর্টে বরাবর কি দেখা যায় যে নিম্ন আদালত থেকে যে সাজা দেওয়া হয় হাইকোর্টে সেই সাজা কমিয়ে দেওয়া হয়। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে। হাইকোর্টে যাওয়ার পরে হাইকোর্ট তাকে ডবল সাজা বাড়িয়ে দিয়ে 5 বছরের সাজা 10 বছর করেছেন এবং তার পুরস্কার স্বরূপ সেই বিচারপতিকে প্রমোশন দিয়ে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ করা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে একটাই, এই বাংলাদেশের মানচিত্রের রূপসা থেকে পাতুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, এই মানচিত্রের প্রতিটি ইঞ্চি জমিতে বেগম খালেদা জিয়া সমান জনপ্রিয়। তিনি কোনো নির্দিষ্ট এলাকার নেত্রী না, তিনি গোটা বাংলাদেশের নেত্রী, মুক্তির কামনায় অধীর আগ্রহী মানুষের নেত্রী। আর একজন নেত্রী গোপালগঞ্জের এমপি। বেগম খালেদা জিয়া যতবার 5টি আসনে নির্বাচন করেছেন 5টিতেই জয়লাভ করেছেন। যতবার সর্বোচ্চ 3টি আসনে নির্বাচন করেছেন 3টিতেই জয়লাভ করেছেন। পরাজয়ের রেকর্ড বেগম খালেদা জিয়ার জীবনে নাই। এই কারণেই আজকে প্রতিহিংসার বশে তাকে এই অবস্থায় নিয়ে আসা হয়েছে। মুক্তিযোদ্ধা, সম্মানিত মুক্তিযোদ্ধা ভাই এখানে বক্তব্য দিয়েছেন। মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে এই চোরেরা বেহুশ হয়ে যায়, এই চোরের দল বেহুশ হয়ে যায়। মুক্তিযুদ্ধের জন্য যদি এতই দরদ, তাহলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বেগম খালেদা জিয়াকে করতে হলো কেন? আপনারা কেন করলেন না 72 থেকে 75-এ, 96 থেকে 2001-এ কেন করলেন না? বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করেছেন। বেগম খালেদা জিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের লাশ পাকিস্তান থেকে এনে বাংলাদেশে সমাধিস্থ করেছেন। বেগম খালেদা জিয়া 9ম সেক্টরের কমান্ডার মেজর জলিলের লাশ যখন পাকিস্তান থেকে এসেছে তাকে দাফন করতে চাচ্ছিল না আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায়। বেগম খালেদা জিয়া অনশনে বসে গিয়েছিলেন, মেজর জলিলকে সম্মান দিয়ে দাফন করতে হবে। তার দাবির মুখে, তার অনার অবস্থানের কারণে ওই সময়কার সরকার তাকে শহীদ বুদ্ধিজীবীদের কবরস্থানে দাফন করেছিলেন। আমরা মুক্তিযুদ্ধের কথা বলি না, প্রকাশ করি না। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে বুঝি না। আমরা মুক্তিযুদ্ধের শক্তি, আমরা মুক্তিযুদ্ধে ঘোষকের শিষ্য, আমরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী জিয়াউর রহমান বীরুত্তমের শিষ্য। জিয়াউর রহমান বীরুত্তম মুক্তিযুদ্ধে 1ম সেক্টর কমান্ডার, তারপরে অন্যান্য সেক্টরগুলি ঘোষিত হয়েছে। 1 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন উনি প্রথম। তারপরে মুক্তিযুদ্ধে 4টি ফোর্স ছিল, জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স, আরটা কি 4টি ফোর্স ছিল। তার মধ্যে জেড ফোর্স গঠিত হয়েছে, তারও 2.5 মাস পরে অন্যান্য ফোর্স গঠিত হয়েছে।
এবং জিয়াউর রহমানকে বীরুত্তম উপাধি দিয়েছিলেন জাতীয় নেতা শেখ মুজিবুর রহমান। আজকে তার কন্যা জিয়াউর রহমান সম্পর্কে কত কিছু বলেন। এই সরকারের এক একটা মন্ত্রীকে দেখলে পরে মতিউরের ছেলে ছাগলের কথা মনে পড়ে আমার মনে পড়ে যে ছাগলের সঙ্গে এইগুলার বন্ধুত্ব বোধহয় অনেক গাঢ় এবং দৃঢ়। যদি তাই না হয় তাহলে কেন দুদক কেন বসে থাকলো? দুদক এই দুর্নীতিবাদ মতিউরকে চারবার তাকে তলব করেছে, চারবার তার বিরুদ্ধে তদন্ত করেছে, 4 বারই তাকে ক্লিন সার্টিফিকেট ধরিয়ে দিয়েছে। সে নাকি কোনো দুর্নীতি করে নাই। যেটা দুদক পারে নাই, যেটা পুলিশ পারে নাই, যেটা বাংলাদেশ ব্যাংক পারে নাই, যেটা শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা পারে নাই, একটা ছাগলে সেই কাজ ঘটাই দিছে। একটা কোরবানির ছাগলে সেই দায়িত্বটা পালন করে দিছে। তাই এই সরকারের চেয়ে ছাগল অনেক ভালো না? যুক্তিতে ভাইবা হয় কি না বলেন? সেটা সেই যুক্তিতে হয় না। মুক্তিযুদ্ধের কথা বলে, আপনাদের মনে করিয়ে দেই, আমি সবই মনে আছে, খালি টোকা দিতে হয় একটু। বিদেশিদেরকে মুক্তিযুদ্ধ পদক দেবে এই জন্য সোনা দিয়ে মেডেল বানানো হয়েছিল, মনে আছে আপনাদের? তারপরে কি ধরা পড়লো? সে সোনার মধ্যে খাত, 16 আনার মধ্যে 12 আনাই হচ্ছে ভুয়া, 4 আনা হচ্ছে অরিজিনাল। তখন সাংবাদিকরা আজকের প্রধানমন্ত্রী, এই কথিত প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রীকে প্রশ্ন করেছিল যে এই মেডেলের মধ্যেও ভেজাল, বিদেশিদের কাছে তো আমাদের মাথা হেট হয়ে গেল। শেখ হাসিনা তখন কি বলেছিলেন মনে আছে? আমি মনে করিয়ে দিই। তখন তিনি বলেছিলেন, আরে রাখেন, স্বর্ণকাররাও তো মায়ের কানের সোনা চুরি করে। তার মানে চোরগুলোকে প্রশ্রয় দিয়ে দিল, চোরগুলোকে বাহাবা দিয়ে দিল, হাততালি দিয়ে। আর তার বাবা স্বাধীনতার পর কি বলেছিলেন? বয়স্ক যারা আছেন বলেছিলেন, পৃথিবীতে সমস্ত রাষ্ট্রনায়করা পায় তেলের খনি, সোনার খনি, আমি শেখ মুজিব পেয়েছি একটা চোরের খনি। সেই চোরদের বংশ বৃদ্ধি পেয়ে আজকে এমন অবস্থা হয়েছে যে এতদিন পরে শেখ হাসিনা স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে এই চোরদের যন্ত্রণায় আমি অস্থির। এদের কথার মধ্যে জিলাপির মতো সোজা সোজা কথা বলে এরা, একদম জিলাপি যেমন সোজা, এদের কথাও তেমনি সোজা। দেখবেন আওয়ামী লীগের নেতারা কথায় কথায় বলে কি, দুর্নীতির ব্যাপারে 0 টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স কিন্তু বলে না, বলে দুর্নীতির ব্যাপারে 0 টলারেন্স। দুর্নীতির ব্যাপারে 0 টলারেন্স কি? দুর্নীতি করো, আমরা 0 হয়ে বসে থাকি। দুর্নীতির বিরুদ্ধে বলে না, কিন্তু যদি বলতো দুর্নীতির বিরুদ্ধে, আর যে চোর ছাগলে ধরছে এই চোর যদি তারা ধরতে পারতো তাইলে বলতাম দুর্নীতির জন্য 0 টলারেন্স। যেটা বলেছে এটা সত্যি কথা। প্রতিদিন সীমান্তে মানুষ মারা হচ্ছে, প্রতিদিন। গত পরশু দিনও লালমনিরহাটে একজনকে মেরেছে। এই ঠাকুরগাঁও বিভিন্ন সীমান্তে বাংলাদেশিদের মারা হচ্ছে, কোনো প্রতিবাদ নাই। বরং এই সরকারের সাবেক মন্ত্রী আলগা মোমেন সাহেব বলে, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। বোঝেন অবস্থাটা? যদি তাদের সঙ্গে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হয়, তাহলে চীনের সঙ্গে সম্পর্ক কি পরকীয়া প্রেমের? মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কি অবৈধ প্রেম? এটা জিজ্ঞেস করতে ইচ্ছা করে না? বানের পানিতে যখন খুশি আমাদেরকে ভাসিয়ে দেবে, আর যখন খুশি আমাদেরকে খরা দিয়ে শুষ্ক করে সিদ্ধ করে দেবে, এরা কখনো বন্ধু হতে পারে না। ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করেছে, কথাটা ঠিক। কিভাবে করেছে একটা উদাহরণ আমি দেই। ভাই মুক্তিযোদ্ধা মঞ্চে আছেন, এই গাছে পাকা ফল, যখন ফলটা পাকে, আপনাদের এখানে কি নাম? সূর্যপুরি আম। সূর্যপুরি আম খুব বিখ্যাত বাংলাদেশে। এই আমটা যখন গাছের মধ্যে পাকে, এই আমটা যদি আপনি টোকা নাও দেন, ওই যে কাঠি দিয়ে ফালানোর চেষ্টা নাও করেন, গাছে ঝাঁকি নাও দেন, তাহলে কিন্তু কদিন পরে টুস করে ছিঁড়ে নিচে পড়বে না? এইটাই তো নিয়ম। মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে জীবনের বিনিময়ে জিয়াউর রহমান এবং অন্যান্য সেনানায়কদের নেতৃত্বে বিজয়ের দ্বার প্রান্তে যখন, অর্থাৎ ফলটা যখন পেকে গেছে, তখন ভারত শুধু একটা টোকা দিয়ে দিয়েছে। টোকা দেওয়া একটু দ্রুত পড়েছে, না হলে হয়তো 1 বছর লাগতো কিংবা 1.5 বছর লাগতো। বাংলাদেশ স্বাধীন হতোই আমাদের ওয়াদা ছিল, আমাদের শপথ ছিল। এই জন্য বলি যে আমরা হচ্ছে মুক্তিযুদ্ধের দল, আওয়ামী লীগ হচ্ছে
গ্যালারিতে বসে হাততালি দেওয়া মুক্তিযুদ্ধের সপক্ষে। গ্যালারিতে খেলা দেখতে বসে দেখেন না, যখন পছন্দের দল গোল দেয় তখন হাততালি দেয়, বলে আমি আবাহনীর পক্ষে। আবার যখন মোহামেডান গোল দেয় তখন হাততালি দেয়, বলে আমরা মোহামেডানের পক্ষে। আমরা যুদ্ধ করেছি, আওয়ামী লীগ দূরে বসে হাততালি দিয়েছে, এই জন্য তারা মুক্তিযুদ্ধের সপক্ষের দল, আর আমরা হচ্ছি মুক্তিযোদ্ধার দল। এই জায়গায় হচ্ছে তাদের সঙ্গে আমাদের পার্থক্য, ভাষা, কথা, সব কিছুর মধ্যে দেখবেন তাদের সঙ্গে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যেরও পার্থক্য আছে। বেগম খালেদা জিয়ার মুখে কিংবা জিয়াউর রহমানের মুখে কখনো শেখ মুজিব সম্পর্কে কিংবা শেখ হাসিনা সম্পর্কে কোনো অশ্লীল কিংবা কোনো তীর্থক কিংবা কোনো বিদ্রুপের ভাষা শোনেন নাই। অথচ আজকের আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেন, ডক্টর ইউনূস সাহেবের মতো লোক তার কথা বলে যে পদ্মা নদীতে গিয়া 8টা চুবনি দিয়ে তারপরে উঠে আনবা, মরেন না যেন, খবরদার আবার খেয়াল রাখবা। আর প্রতিহিংসা কোন স্তরে গেলে পরে একজন স্বামীহারা, যে স্বামী বীরুত্তম, যে যিনি বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের হৃদয়ের মানুষের হৃদয়ের ফ্রেমের মধ্যে যার ছবি আজীবন বাঁধানো, সেই স্বামীহারা, সেই স্বামীর ভিটাবাড়ি থেকে উৎখাত করা, 92 দিন গুলশানের বিএনপির কেন্দ্রীয় অফিসে বালু ট্রাক দিয়ে যাকে বন্দি করে রাখা হয়েছিল, 92 দিন পর ছোট ছেলের লাশ সেই মায়ের সামনে আসলে সেই মায়ের কি আর কোনো অসুখ লাগে? আর কোনো অসুখ লাগে না। ওই মা তো সেদিন মরে গেছেন, ওই মা সেদিন মরে গেছেন যেদিন ক্যান্টনমেন্টের মনুর রোডের বাসা থেকে তাকে উৎখাত করা হয়েছে। 42 বছরের স্বামী এবং সন্তানদের স্মৃতি বিজড়িত ভিটামাটি থেকে এক কাপড়ে উৎখাত করে দেওয়া হয়েছে। ওই মা সেদিন মরে গেছেন। 92 দিন গৃহবন্দী থাকার পরে বালু ট্রাকের আড়ালে যেদিন বিদেশ থেকে ছোট ছেলের লাশ তার সামনে এনে হাজির করা হয়েছে, ওই মা তো সেদিনই মরে গেছেন। আর কত প্রতিহিংসা আপনি আপনার প্রতিহিংসার ফল আর কত দেখাতে চান? আর কত নিষ্ঠুর আপনি হতে চান? আর কত রক্ত আপনি চান? আর কত মানুষের ত্যাগ আপনি চান? এবার দয়া করে থামেন। দয়া করে যদি না থামেন তাহলে যে অবস্থাটা আজকে তৈরি হয়েছে, এক সময় রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন, 2 বিঘা জমি, আপনাদের মনে আছে। আমাদের প্রিয় মহাসচিব শ্রদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই কবিতাটি প্রায় জায়গায় বলেন, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। আমি বলি যে আজকে যদি রবীন্দ্রনাথ ঠাকুর জীবিত থাকতেন, উনি একটা শব্দ পরিবর্তন করে দিতেন। উনি আজকে লিখতেন, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রানীর হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এই রানীর নেতৃত্বে একটা আলীবাবা 40 চোরের একটা টিম গঠিত হয়েছে। এই 40 চোরারা এখানে চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করে দিচ্ছে, ব্যাংকের কাছ থেকে লোন নিচ্ছে। আমরা যেভাবে বাবা মায়ের কাছে বলি, কোন আত্মীয় মুরব্বীর কাছে বলি যে আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, এই আওয়ামী লীগের চোরেরা ব্যাংকের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে পরে বলে আমরা আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। অথচ ওই টাকা কিন্তু গরিবের হক, ওই টাকা কিন্তু এই দেশের মানুষের রক্ত ঘামের অর্জিত টাকা। সব জায়গায় চুরির পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি করা হচ্ছে। হঠাৎ করে সকালবেলা বাজারে যাবেন, দেখবেন যে যেই সবজির দাম সকালে দেখে এসেছিলেন 15 টাকা, পরদিন সকালে সেটার দাম 35 টাকা। যারা গ্যাস ব্যবহার করেন, গ্যাসের দাম কিভাবে ওলট পালট হয়ে আপনারা দেখেছেন। বারবার করে সব কিছুর সঙ্গে প্রতারণা করে চলেছে এই সরকার। ওই জন্য আজকের এই প্রতিবাদ, আজকের এই বিক্ষোভ, আজকের এই যে আমাদের দ্রোহের ভাষা, এটাকে আরো শানিত করতে হবে, আরো ধারণা করতে হবে এবং বিজয়ের দ্বার প্রান্তে না পৌঁছা পর্যন্ত আমরা থামবো না। যখন পরিশ্রান্ত হব তখন আমরা সেই গানটি মনে মনে গাইব, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা এদের সঙ্গে থাকবো কি সত্যে। এটাকে একটু পরিবর্তন করে গাইতে হবে। এরা সবাই ছেচর আওয়ামী লীগের চোরের রাজত্বে, নইলে তারা চোরের সঙ্গে থাকবে কি সত্যে।
সুতরাং এই চোরদেরকে শাস্তি দেওয়ার জন্য বেগম খালেদা জিয়ার মুক্তি হচ্ছে বড় হুমকি। এই কারণে তারা বাধা দিচ্ছে, আর এই বাধাকে উপেক্ষা করে তাদেরকে মুক্ত করা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা এই বাধা, এই প্রাচীর ডিঙিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো। এটাই হোক আমাদের শপথ, এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই হবে বিজয়ের বন্দরে না পৌঁছানো পর্যন্ত আমাদের সকলের মুষ্টিবদ্ধ হাতের মাধ্যমে আমাদের মনের দ্রোহ এবং ভাষা সেগুলোকে একত্রিত করে সম্মুখে এগিয়ে যাওয়া। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া বীরুত্তম অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।